হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বড় সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওকে, আমরা তাহলে আজকে এখন কি করছি, বেশ কিছু মিক্স ম্যাথের সিরিজ করছি। এই সিরিজ কোন কোন পরীক্ষার জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট, সামনেই আমাদের কিন্তু আসছে গ্রুপ সি গ্রুপ ডি, ভীষণ ভাইটাল কিন্তু। আর কি আসছে, কলকাতা পুলিশ, ওবিসি কেট মিটলে কেপি ডাব্লিউবিপির পরীক্ষা হবে, এছাড়াও পিএসসির মিসলেনিয়াস তো আছে, এছাড়া আরো পরীক্ষা, ডাব্লিউবিসিএস ব্যাংক, রেলওয়ে এনটিপিসি চলছে, গ্রুপ ডি সামনে পরীক্ষা আছে, আর এসএসসির কিন্তু পাইপলাইনের পরীক্ষা আছে। তাহলে এই যে পরীক্ষাগুলো আছে, কি ধরনের ম্যাথ আসছে, আপকামিং কেমন আগের ম্যাথ এসেছিল, আপকামিং কি ম্যাথ আসছে, সেই টাইপের আমরা মিক্স ম্যাথের সিরিজ কিন্তু করব। চলো তাহলে দেরি না করে আমরা দেখি, তাহলে শুরু করা যাক। আজকে আমাদের প্রথম অঙ্ক কি বলেছে দেখে নি, পেন কালারটা একটু দেখে নি, রাইট করে নি। ওকে চলো, কি বলেছে প্রথমটা, বলেছে 36 জন ছাত্রের বয়সের গড় কত, 14 বছর। 36 জন ছাত্রের বয়সের গড় কত বলে দিয়েছে, 14 বছর। ঠিক আছে, বছর। এবার শিক্ষকের বয়স যদি যোগ করা হয়, এখানে কার বয়স যোগ করছি আমি, শিক্ষকের বয়স যোগ করা হয়। ঠিক আছে, করার ফলে কি হচ্ছে, গড় বয়স কত বাড়ছে, 1 বছর বাড়ছে। তাহলে শিক্ষকের বয়স নির্ণয় করো। কিভাবে করব, খুব সহজ। দেখো 36 জনের কতজন না, 36 জন। 36 জনের গড় বয়স কত না, 14। 36 জনের গড় বয়স কত, 14। ঠিক আছে, শিক্ষকের বয়স যোগ করলে গড় বয়স 1 বছর বেড়ে যায়। মানে কি হলো, শিক্ষকের বয়স যোগ করলো মানে একজন যোগ করলো, মানে কত হলো, 37 জন। 37 জনের গড় বয়স কত বাড়লো, 1 বাড়লো, তার মানে কত হলো, 15 হলো। সাধারণভাবে কি করি, এই দুটোকে গুণ করি, এই দুটোকে গুণ করি, বিয়োগ করি, কিন্তু আমি এখানে করব না, আমি অত বড় গুণ করবো না, কারণ 36কে 14 দিয়ে গুণ, 37কে 15 দিয়ে গুণ করতে গেলে বেড়ে যাবে সময়, অঙ্ক করার টাইম তো আমাকে কমাতে হবে, তাই না? তাহলে কি করে বার করবো আমরা, তাহলে এটাকে পরিষ্কার জিনিস দেখো কি হচ্ছে, এখানে 1 বাড়ছে, কত জনের বাড়ছে, 37 জনের বাড়ছে। তাহলে কি করলাম, এখানে আমার 37 জনের কত করে বাড়ছে, 1 করে বাড়ছে। তার মানে ওভারঅল কত বাড়ছে, ওভারঅল বাড়ছে 37। ওভারঅল কত বাড়ছে, ওভারঅল বাড়ছে 37। তাহলে 37 বাড়ছে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু আর আগে গড় কত ছিল, 14 ছিল, আগে গড় কত ছিল, 14 ছিল। তাহলে ওভারঅল তাহলে কত পাচ্ছি, 51 বছর। তাহলে শিক্ষকের বয়স কত পেলাম, শিক্ষকের বয়স পেলাম 51 বছর। শিক্ষকের বয়স কত পেলাম, শিক্ষকের বয়স পেলাম 51 বছর। তো কিভাবে আমরা অ্যাপ্রোচ করব, বুঝতে পারলে? এক মিনিট, ব্ল্যাক করে নি। ঠিক আছে, তো অ্যাপ্রোচই ম্যাটার, কিভাবে অ্যাপ্রোচ করছি তাই। নেক্সট করব, দেখি কি বলছে, কত টাকা বার্ষিক 12% হারে 2.5 বছরে সুদে আসলে 1300 টাকা হয়। কি বলছে, 2.5 বছরে সুদে আসলে 1300 টাকা হয়, তাই তো? 2.5 বছর, ক বছর না, 2.5 বছর। 2.5 বছর মানে কি, 5/2 বছর, 5/2 বছর। 5/2 বছরে কি হচ্ছে, 5/2 বছরে 12% হারে, তাই তো? তাহলে আমি যদি বলি 5/2 বছরে যদি 12% হারে সুদ হয়, তাহলে কি হচ্ছে, 5×6 30% সুদ। কত হচ্ছে, 30% সুদ। কত পার্সেন্ট সুদ, 30%। তার মানে 30% সুদ যদি হয়, তাহলে আমরা যদি ভাবি, 1 মিনিট, যদি আমি করতে চাই 30% বলেছে তো, তাহলে 100 টাকায় 30 টাকা সুদ, তার মানে ক টাকা হবে, 130 টাকা হবে। 100 টাকায় 30 টাকা সুদ মানে 100 টাকায় 30 টাকা সুদ মানে 130 টাকা হবে। ঠিক কি ঠিক না?
তাহলে যদি তাই হয় তাহলে আমরা বলতে পারবো এই সুদে আসলে কত, সুদে আসলে এখানে বলে দিয়েছে 1300 টাকা, সুদে আসলে কত বলেছে 1300 টাকা। তাহলে 130 মানে আমরা বলতে পারবো 1300, 130 মানে আমরা বলতে পারবো 1300, অবশ্যই বলতে পারবো। কেন? কারণ এটাও তো সুদ আসল, আর এখানে 100 টাকায় 30 টাকা সুদ মানে 130টাও সুদ আসল মিলিয়ে হচ্ছে। তার মানে এখানে কত দিয়ে গুণ করতে হচ্ছে, 130 কে 10 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে, এখানেও 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার আনসার কি আসবে, আমার আনসার আসবে অপশন সি। আমার কি আনসার আসবে, অপশন সি ইজ দা রাইট আনসার। কত সহজে তাড়াতাড়ি হয়ে গেল। এটা আই ইজ ইকুয়াল টু পিটিআর সবসময় ফেলতে হবে, কে বলেছে? ফেলতে হয় না সবসময়। ঠিক আছে, চলো কি বলেছে এখানে, 8টি সংখ্যার গড় 24, অপর 24টি সংখ্যার গড় 8, সংখ্যা সমূহের গড় কত? সাধারণ গড় দেখলে কি এই দুটো গুণ করব, আবার এই দুটোকে গুণ করব, দিয়ে তারপর যোগ করব, তারপর সবকিছু মিলিয়ে ওভারঅল বার করব। কিন্তু না, এখন এই প্রসেস আর করব না। ঠিক, তাহলে এটা করব কি করে, তাহলে এটা আমরা করব কি করে? দেখো বলেছে এখানে কি কি বলেছে, দেখো 8টি সংখ্যার গড় বলেছে 24। আচ্ছা নিচে লিখি, 8টি সংখ্যার গড় কত বলেছে, 8টি সংখ্যার গড় বলেছে 24। আর একটা কি বলেছে না, 24টি সংখ্যার গড় 8। কত? 24টি সংখ্যার গড় 8। ঠিক আছে, কি মেথডে করব? একটা মেথড আছে একে বলে ডেভিয়েশন মেথড, জেএসএম ও বলে। ঠিক আছে, তাহলে এটাকে কিভাবে করব? 8টা সংখ্যা, এখানে হচ্ছে সংখ্যা, আর এটা হচ্ছে গড়। ঠিক, তাহলে 8টা সংখ্যার গড় কত, 8টা সংখ্যার গড় 24, আর 24টা সংখ্যার গড় 8। তাহলে এইবার আমরা কি করব, এটা রুলস হচ্ছে আমরা সবচেয়ে ছোট গড়, সবচেয়ে ছোট কোনটা, 8। আমি এটাকে কি লিখবো, 8 লিখবো। কি লিখবো, 8 লিখবো প্লাস। ঠিক আছে, তাহলে এই গড়টা কত বেশি, এই গড়টা কত বেশি, এই গড়টা 16 বেশি। কত বেশি, 16 বেশি। ভালো করে একবার শিখে নাও, সারা জীবন কাজে লাগবে। তাহলে 16 বেশি, ভালো করে দেখো, 16 বেশি কটা সংখ্যার, 8 সংখ্যার। তাই আমি কি করব, 16 গুণিত 8। 16 বেশি কটা সংখ্যার, 8টা সংখ্যার। ক্লিয়ার? তাহলে 16 গুণিত 8। এরপরে কি কাজ শেষ হয়ে গেল? না, একদমই না। কি করব এবার, যখন দেখো মনে রাখবে, যখন কেক কাটা হবে তখন সবার মধ্যে সমানভাবে বন্টিত হবে। মানে কি, এই যে বেশিটা এটা সবার মধ্যে ভাগ হবে। সংখ্যা কটা আছে, 8 আর 24, তার মানে আমার মোট সংখ্যা কত, 8 যোগ 24 হবে। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, দেন দেখে নাও। কটা বেশি কি বললাম, আমি ছোট গড়টা লিখবো, যোগ কত বেশি, 16 বেশি। কটার বেশি, 8টার বেশি। ঠিক আছে, তাহলে দুটোকে গুণ করে দেবো। এবার কি বলেছি, সবার মধ্যে বন্টিত হবে, মানে 8 যোগ 24। কিছু আছে, এবার শুধু আমাকে কি করতে হবে, ক্যালকুলেশনটা করতে হবে। ঠিক আছে, চলো ক্যালকুলেশনটা করা যাক। 8 যোগ 16 গুণ 8, 24 আর 8 কত হবে, 32। তাহলে 16 2 32, 2 4 2 8, তাহলে 8 আর 4 12। 8 আর 4 কত হলো, 12। বলো সহজ লাগলো কিনা? তাহলে এই যে আমার ডেভিয়েশন বা জেএসএম মেথডে কিন্তু আমরা এইগুলোকে খুব সহজে সুন্দরভাবে করে ফেলতে পারি। ঠিক আছে, জেএসএম মেথড কোথায় পাবে, প্লে লিস্টে চলে যাবে, অ্যাভারেজে চলে যাবে। অ্যাভারেজে জেএসএম মেথড আমরা কিন্তু শিখেছিলাম, বা ডেভিয়েশন মেথড শিখেছিলাম। চলো, এই অঙ্কটা তো একদম পাতি অঙ্ক, না কিছু করতে হবে, কিন্তু অনেকে ভুল করবে। কেন ভুল করবে, এখানে কি বলেছে, এখানে বলেছে, তাহলে কোথায় গিয়ে আমাদের অঙ্কটা সমস্যা হয়, দেখো কি বলেছে, 16a প্লাস 16b সমান কত, 48। এখান থেকে কি কমন যাবে, 16, a প্লাস b 16 কমন যাবে, তার মানে কি থাকবে, 48। তাহলে আমার a প্লাস b এর ভ্যালু কত আসবে,
না 48/16, কাটাকুটি করলে কত হবে 3। এই তো আমার অঙ্ক। এরকম এখানে 3 থেকে দুম করে এখানে 3 মেরে দেয়, কিন্তু সমস্যা এখানে কি জানতে চেয়েছে, গড় মান জানতে চেয়েছে, যোগ না গড় জানতে চেয়েছে। তাহলে এর গড় কি হবে বেরোবে, দুটো সংখ্যা, তাহলে দুটো সংখ্যা সমষ্টি ডিভাইড বাই কটা সংখ্যা আছে, দুটো, তাই 2 দিয়ে ভাগ। তাহলে এখানেও 3 আছে, 3 কে 2 দিয়ে ভাগ, 3 কে 2 দিয়ে ভাগ করলে 1.5, বি ইজ দা রাইট অ্যান্সার। তাহলে অ্যাপ্রোচটা দেখতে পেলে ক্লিয়ার। নেক্সট কি বলেছে, কিছু পরিমাণ সুদ, কিছু পরিমাণ অর্থ 8 বছরে দ্বিগুণ হয়। ক বছরে দ্বিগুণ হচ্ছে, 8 বছরে। বার্ষিক সরল সুদের হার কত? ঠিক আছে, দেখো 8 বছর বললেই পার্টিকুলার কিছু আনসার হয়, ঠিক আছে, বলবো না, কিন্তু আগে করে দেখাবো। কি বলেছে, ধরো বলেছে 8 বছরে দ্বিগুণ হয়, মানে যদি 1 টাকা থাকে তাহলে সুদে আসলে কত হবে, 2 টাকা হবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের আসল, আর এইটা কি হলো সুদ আসল। তাহলে আমাদের 1 টাকা কি বেরোচ্ছে এখান থেকে, সুদ বেরোচ্ছে, ঠিক, এটা ক্লিয়ার। তাহলে কি লিখবো না, 1 টাকা সুদ হয় যখন হয় 1 টাকা আসল, গুণ কত বছর বলেছে, 8 বছরে, r/100। তাহলে r এর ভ্যালু কি হবে না 100/8, 4 2 8, 4 25 100। তাহলে কত হচ্ছে, 12 দুগুণে 24, 12 পূর্ণ 1/2%। কত বেরোচ্ছে, 12 পূর্ণ 1/2%। তাহলে কোনটা আনসার হচ্ছে, অপশন এ আমাদের রাইট অ্যান্সার। তো অ্যাকচুয়ালি কি হয়, যখন 8 বছরে দ্বিগুণ চাই, অ্যাকচুয়ালি এই অঙ্কটা এতবার এসছে পরীক্ষায়, ওই জন্য আমাদের আর কিছু ভাবতে হয় না, মানে আমরা সরাসরি কি করে ফেলতে পারবো, এরপর থেকে সরাসরি 12 পূর্ণ 1/2 করে ফেলতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এটা কি সূত্র হিসাবে হলো, I is equal to PRT/100। ঠিক আছে, I মানে কি তোমরা জানো সুদ, P মানে আসল, R মানে সুদের হার, T মানে হচ্ছে সময়, ডিভাইড বাই 100, এটা আমাদের সূত্র। চলো এটা কি বলছে, এ একটি কাজ করতে পারে 30 দিনে, কদিনে, এ একটি কাজ করতে পারে 30 দিনে, বি ওই কাজে এর থেকে 20% বেশি পারদর্শী, মানে বেশি দক্ষ। তাহলে বি ওই কাজটি কতদিনে সম্পন্ন করবে। সবার প্রথম কথা এখানে বলেছে 20%, 20% মানে কি জানি আমরা 1/5, এটা মাথায় রাখবে, কি জানি আমরা 1/5। এবার বলেছে যে বি ওই কাজে এর থেকে 20% বেশি দক্ষ, তাহলে এ বি, তাহলে এ যদি 5 ইউনিট কাজ করতে পারে, তাহলে সেই সময় বি 6 ইউনিট কাজ করবে। বলবে কেন, কারণ এ যদি 5 করে, বি তার থেকে 1 বেশি করে, এ থেকে পেলাম, তার জন্য 6। তাহলে এফিসিয়েন্সি হচ্ছে 5 থেকে 6। তাহলে টাইম কি হবে, টাইম হয় ব্যস্তানুপাতিক, এফিসিয়েন্সির সঙ্গে টাইম হয় ব্যস্তানুপাতিক, তাই 6 এখানে আর 5 এখানে। এবার বলে দিয়েছে এ কি করছে, এ একটি কাজ করতে পারে কত দিনে, 30 দিনে করতে পারে। তার মানে আমি বলতে পারবো 6 মানে হচ্ছে 30, পারবো কিনা বলতে। তাহলে কত দিয়ে গুণ হচ্ছে, 5 দিয়ে গুণ হচ্ছে। তাহলে এখানে কি করব, এখানেও 5 দিয়ে গুণ করব। তাহলে 5 5 কত হচ্ছে, 5 5 হচ্ছে 25, 5 5 কত হচ্ছে, 5 5 হচ্ছে 25 দিন। তাহলে কোনটা আমাদের রাইট অ্যান্সার হচ্ছে, সি আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই যে আমরা এই লজিকটা যদি জানতে পারি, আমরা তাহলে আর কোনো খাটতে হবে না, বেসিক জায়গা থেকে করতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট করি। দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং এদের গসাগু 10 হলে সংখ্যা দুটির গুণফল কত, কিচ্ছু করতে হবে না। যদি বলে দেয় দুটো সংখ্যার গসাগু 10 আর সংখ্যা দুটির অনুপাত দিয়ে দেয়, তাহলে এই 10 মানে 2 কে এই গসাগু দিয়ে গুণ করে দেবে, কত পেলাম 20, আর অন্য সংখ্যাটা কত 3 কে 10 দিয়ে গুণ করে দেবে, কত পেলাম 30।
তাহলে এই দুটোকে সংখ্যা দুটোর গুণফল পেয়েছে, তার মানে একটা সংখ্যা 20 আর একটা সংখ্যা 30, তাহলে সংখ্যা দুটোর গুণফল কত? 3 দুগুণে 6, মানে আনসার হবে আমার 600। এই তো আমার সিম্পল হিসাব, না লাগবে সময়, না লাগবে কিছু, পরীক্ষায় আসা অঙ্ক। ঠিক আছে, নেক্সট চলো এইটা এবার করা যায়। কোন মূলধনের 4 বছরের সরল সুদ এর 1/4 হয়। ভালো করে দেখো, 1 মিনিট। কোন মূলধনের 4 বছরের সরল সুদ এর 1/4 হয়। আচ্ছা, সুদটা 1/4 হয়, ভালো কথা। এই মূলধন 2 বছরে একই হারে সুদ ও আসল মিলে 450 টাকা হয়। আচ্ছা, তাহলে মূলধনের পরিমাণ কত? ঠিক আছে, সবার প্রথম আমাকে কি দিয়েছে এখানে, যে 4 বছরে 1/4 হয়, হ্যাঁ কি না? 4 বছরে কত হয়? 1/4। তার মানে 1 টাকা আমার কি হচ্ছে? সুদ হচ্ছে, তাই তো? আমরা কি জানি? I is equal to PRT by 100। তাহলে I মানে কি? আচ্ছা, এখানে কি বলেছে? সুদ হয় 1/4, সুদ হয় 1/4, মানে 4 টাকা যদি আসল হয় 1 টাকা হবে সুদ, এইটাই বলেছে। 1/4 কথার মানে হচ্ছে 4 টাকা যদি আসল হয় 1 টাকা সুদ। তাহলে এখানে সুদের জায়গায় লিখবো আমি 1, এখানে P মানে আসলের জায়গায় 4, সুদের হার কি এখানে বলেছেন? না, বার করতে হবে। টি এর ভ্যালু বলেছে, অবশ্যই টি এর ভ্যালু 4 বছর বলেছে, 4 বাই 100। তাহলে কাটাকুটি করলে 4 25 100। তাহলে এখান থেকে আর এর ভ্যালু কি পাবো? 25/4%। কি পাবো? 25/4%। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে আর এর ভ্যালু পেয়ে গেছি। এবার কি বলছে? ওই মূলধন 2 বছরে একই হারে সুদ ও আসল মিলে 450 টাকা হয়। সুদ আর আসল মিলিয়ে ক টাকা হচ্ছে? সুদ আসল মিলিয়ে 450 টাকা হচ্ছে। আমি ধরে নিলাম যে আসল হচ্ছে এক্স। আচ্ছা, ধরবো না, আরো ছোট করে করার চেষ্টা করবো। কি করা যায়? দেখো, 25/4% তো সুদ আসছে, ঠিক আছে? তাহলে 25/4% সুদ। এবার 1 বছরে, তাহলে 2 বছরে কত হবে? কারণ দ্বিতীয়টার ক্ষেত্রে 2 বছর জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে কত পার্সেন্ট হবে? না, 25/4 গুণিত 2, কারণ 2 বছর পেয়েছে, 2 দুগুণে 4, তার মানে কত পার্সেন্ট হবে? না, 25/2% হবে। কত হবে? 25/2% হবে, ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে, যদি 100 টাকা আসল হয়, 2 বছর পরে সুদ আসল কত হবে? সুদ আসল হবে 100 যোগ 25/2। তার মানে আমি বলতে পারবো 200 আর 25, তার মানে 225/2। পারবো কিনা বলতে? বলো, পারবো কিনা বলতে? ঠিক আছে, এবারে দেখো 225/2, তার মানে এই যে 225/2 বেরিয়েছে, এটা সুদ আসল। এটা কি বেরিয়েছে? না, সুদ আসল বেরিয়েছে। সুদ আসল এখানে কত বলে দিয়েছে? 450 অলরেডি আমাকে ডেটাটা দিয়ে রেখেছে। তাহলে আমি বলতে পারবো যে 225/2 মানে হচ্ছে 450। তাহলে আমাকে কি জানতে চেয়েছে? মূলধন জানতে চেয়েছে। মূলধন কত? মূলধন আমি 100 ধরেছি, তার মানে এখানে আমাকে 100-র ভ্যালু বার করতে হবে। তাহলে কি করে বার করব? না, 450 এই পার্টটা নিচে চলে আসবে, 225/2 হয়ে এখানে উপরে চলে যাবে, আর কি হবে? এই 100টা এ পাশে গুণ হয়ে যাবে। 25 দিয়ে কাটলে 4 25 100, 25 দিয়ে কাটলে 225, মানে 9 25 225, 9 দিয়ে কাটলে 5 9 45, মানে 50। তার মানে আমার কত আনসার আসছে? 4 5 20, 2 40, মানে 400। আমার আনসার কত আসছে? আমার আনসার আসছে 400। কিভাবে অ্যাপ্রোচ করছি এটাই আমাদের ব্যাপার। এটা কিন্তু এক্স ধরেও করতাম, কিন্তু একটু বড় হয়ে যেত। আমি চাইছি না এক্স ধরতে,
যতটা পারবো রেশিও মেথডে বের করে ফেলবো। ক্লিয়ার? এবার এমন ব্যাপার নয় কোনো অঙ্ক এক্স ছাড়া সব অঙ্ক, কিছু কিছু অঙ্ক করতে হয়, যখন বাধ্য হই আমরা করতে হয়, অনেক আননোন কোয়ান্টিটি থাকলে করতে হয়। চলো, একটি চৌবাচ্চা এ বি সি নল দ্বারা যথাক্রমে 12, 15, 20 ঘন্টায় পূর্ণ হয়। এ নল সবসময় খোলা থাকে এবং বি আর সি নল পালা করে পর পর 1 ঘন্টা করে খোলা থাকে। কথাটা, লাইনটা মনে রাখবে। এ নল সবসময় খোলা আছে, কিন্তু বি এবং সি পালা করে পর পর 1 ঘন্টা করে খোলা থাকলে, আচ্ছা এটা চৌবাচ্চা হবে, এটা চৌবাচ্চা হবে, চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? কথাটা কি বলছে দেখো, প্রথমে এ নল খোলা আছে, ঠিক আছে, কি বলেছে দেখো, চৌবাচ্চাটি এ নল সবসময় খোলা আছে এবং বি আর সি পালা করে 1 ঘন্টা করে করে, তার মানে প্রথম ঘন্টায় এ প্লাস বি একসঙ্গে কাজ করবে, দ্বিতীয় ঘন্টায় এ প্লাস সি একসঙ্গে কাজ করবে। এইটা হচ্ছে কথা। প্রথম ঘন্টায় কে কাজ করবে? প্রথম ঘন্টায় এ প্লাস বি কাজ করবে, আর দ্বিতীয় ঘন্টায় কে কাজ করবে? দ্বিতীয় ঘন্টায় এ প্লাস সি কাজ করবে। এই অঙ্কটার মেন ফান্ডা কিন্তু এটাই, ঠিক আছে? যদি একটু ভালো কোশ্চেন করে কিন্তু এই কোশ্চেনটা করবে। তো কি বলছে, এ বি সি নল দ্বারা, এ নল দ্বারা 12 ঘন্টায়, বি নল দ্বারা 15 ঘন্টায়, সি নল দ্বারা 20 ঘন্টায়, 20 ঘন্টায়। কত বেরোচ্ছে আমার এলসিএম? 60, তাই তো? 60, তাহলে 12 দিয়ে করলে 5 12 60, 12 4 15, সরি 15 4 15 60, 20 3 20 60। এবার এরা একটা জিনিস বলেছে, এ নলটা সব সময় খোলা আছে, ঠিক আছে? তাহলে প্রথম ঘন্টায় কি হবে? এ আর বি, তাহলে এ আর বি মিলে কত? 5 আর 4 9, 5 আর 4 9। এটা কি? এটা ফার্স্ট আওয়ারে, ফার্স্ট আওয়ার, আর এটা হচ্ছে সেকেন্ড আওয়ারে। ভালো করে বুঝবে জায়গাটা, হ্যাঁ? সেকেন্ড আওয়ারে কি হচ্ছে? 5 আর 3, 5 আর 3 মানে কত হচ্ছে? 8। তাহলে প্রথম ঘন্টায় 9, দ্বিতীয় ঘন্টায় 8। তাহলে আমি যদি বলি 2 ঘন্টায়, তাহলে কতখানি করছে? 2 ঘন্টায় করছে 8 দুগুণে 16 একে 17। 2 ঘন্টায় কতখানি কাজ করছে দেখো ভালো করে, 2 ঘন্টায় কতখানি করছে না 17 কাজ করছে। আমি একে 60 এর কাছে নিয়ে যাব, তাহলে কত দিয়ে গুণ করব? 17, 3 17 51, 4 17 68। 1 মিনিট, এটা হচ্ছে প্রথম ঘন্টা, তাই তো? কিভাবে করা যায় এটা? 2 ঘন্টায় 17, তাহলে তারপরের 2 ঘন্টা তো 17ই হবে, তাই না? এটা তো শিওর। প্রথম 2 ঘন্টায় 17 হলে পরের 2 ঘন্টায় 17 হবে। তাহলে 3 17 51, 51 আর পরে থাকছে 9, তার মানে প্রথমটাই হয়ে যাবে। তার মানে 6 আর 1 7 ঘন্টা। আমার আনসার আসবে 7 ঘন্টা। আমার আনসার আসবে 7 ঘন্টা। কিভাবে হলো দেখো, প্রথম 2 ঘন্টায় 17 ইউনিট কাজ করলো 60 এর মধ্যে, পরের 2 ঘন্টায় কত কাজ করবে? আবার 17 কাজ করবে। তারপরের 2 ঘন্টায় কি করবে? তার পরের 2 ঘন্টায় আবার 17 কাজ করবে। তার মানে এখানে আমি কত পেলাম? এখানে আমি 6 ঘন্টা পেলাম, আর এখানে 3 17 কত পেলাম? 51 ইউনিট কাজ করলো। তাহলে 60 এর মধ্যে 51 ইউনিট কাজ হলো কতক্ষণে? না 6 ঘন্টায়। কতক্ষণে কাজ হয়েছে? 6 ঘন্টায়। এবার কে শেষ করেছে? এ আর সি, মানে এ আর সি মিলে যেখানে শেষ করেছে, আপাতত 6 ঘন্টায় সেই কাজটা শেষ হয়েছে। কিন্তু এবার কাজটা কে করবে? এ আর বি মিলে করবে। কে করবে? এ আর বি মিলে করবে। তাহলে এ আর বি মিলে 1 ঘন্টায় কত করে? 9 ইউনিট। তাহলে 9 ইউনিট কাজ করবে, তার জন্য কত ঘন্টা লাগবে? না 1 ঘন্টা লাগবে। 9 ইউনিট, তার মানে ওভারঅল কত হয়ে যাচ্ছে? ওভারঅল হয়ে যাচ্ছে 60 ইউনিট, আর এখানে হয়ে যাচ্ছে 7 ঘন্টা। তাহলে আমার কতক্ষণ টাইম লাগছে? আমার টাইম লাগছে 7 ঘন্টা। ক্লিয়ার? আমার কতক্ষণ টাইম লাগছে? 7 ঘন্টা। তো অ্যাপ্রোচ কিভাবে করছো সেটা এফেক্ট করছে, বিশেষ করে এই অঙ্কটার জন্য।
ঠিক আছে, তোমরা কিন্তু এইভাবে ভাবতে পারতে যে 17 কত দিয়ে গুণ করলে আমার মানে কাছাকাছি আসবে, 3 17 51, প্রথমে যেটা ভাবছিলাম 3 17 51, তাহলে 3 দিয়ে করছি মানে প্রতিটা 2 ঘন্টা করে, তার মানে 3 দুগুণে 6 ঘন্টা, তাহলে 9 বাকি আছে আর 1 ঘন্টা লাগবে, এইভাবে ভাবতে পারো। দেখো এই জিনিসটা যেটা করলাম, এই জিনিসটা তো এক্সাম হলের জন্য নয়, এটা তো জাস্ট বোঝানোর জন্য, এই জিনিসটা তো মুখে মুখে হয়ে যাবে, তাই তো? তাহলে এই পার্টটা আমার করারই দরকার নেই। আচ্ছা, এটা ব্ল্যাঙ্ক গেছে না, আর এটা কত ছিল, ওয়েট 59, ওকে 61, ওকে ওকে। চলো, বলছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 9 এবং 18 দিনে শেষ করতে পারে। দুজনে একসাথে কাজটি শুরু করলো, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ বেটা চলে গেল। কাজটি শেষ হতে কত সময় লাগবে? কি করে করব? ঠিক আছে, এ বি একটি কাজ 9 দিনে, এ তাহলে কদিনে করছে? এ করছে 9 দিনে। বি কদিনে করছে? বি করছে 18 দিনে। তাহলে ওভারঅল কি আসছে? ওভারঅল আসছে আমার 18। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক। এইবারে দেখো, আচ্ছা এফিসিয়েন্সিটা বার করে নিই। এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 1। এইবারে দেখো, এ 3 দিন আগে কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেছে, তাহলে ওই 3 দিন কে কাজটা শেষ করবে? ওই 3 দিন কাজটা করবে বি, ঠিক কিনা? ওই 3 দিন কাজের দায়িত্ব কার পড়লো? বি এর। তাহলে 1 এফিসিয়েন্সি 3 কাজ করলো, মানে কত কাজ করলো? 3 ইউনিট কাজ করলো। তাহলে 18-র মধ্যে 3 ইউনিট কাজ করলো, বাকি রইলো কত ইউনিট? বাকি রইলো 15 ইউনিট কাজ। কত আজ বাকি রইলো? 15 ইউনিট কাজ। তাহলে এই কাজটা কে করবে? এ আর বি মিলে করবে। কত এফিসিয়েন্সি নিয়ে করবে? 2 আর 1 3 এফিসিয়েন্সি দিয়ে করবে। ঠিক আছে, তাহলে এই 3 এফিসিয়েন্সি দিয়ে 15 কাজ কদিনে করবে? 3 এফিসিয়েন্সি দিয়ে 15 কাজ করবে 5 দিনে। 5 দিনে করবে। কিন্তু এখানে অপশনটা যদিও 5 দিন নেই, কিন্তু 5 দিন দেখে দুম করে 5 দিন মেনে দিও না। তার বলবে কেন? কি সমস্যা? সমস্যা এটাই যে বলেছে কাজ শেষ হতে, এটা খেয়াল করো কোশ্চেনটায়, কাজ শেষ হতে মোট সময় কত লাগবে? কাজটি শেষ হতে মোট সময় জানতে চেয়েছে। তার মানে এখানে তো 3 দিন করেছে, এই যে 3 দিনটা তো করেছে, আর পরে 5 দিন লাগলো, তাহলে 5 আর 3-এ 8 দিন সময় লাগবে। কত সময় লাগবে? 8 দিন সময় লাগবে। দেখো বুঝতে পারলে কিনা? ঠিক আছে, ক্লিয়ার এইটুকুনি? চলো নেক্সট যাই। 62, খুব ইজি অঙ্ক, পাতি অঙ্ক। ঠিক আছে, কিছু পরিমাণ খাদ্যে 24 জন লোকের 20 দিন চলে, ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে? এই তো বলেছে, কিচ্ছু করার নেই। আমি বলবো কি না, 24 জন লোক কদিন চলছে? 20 দিন চলছে। ওই খাদ্যের পরিমাণ সেম, 40 জন লোকের কদিন চলবে? দিন চলবে। তাহলে এখান থেকে দিন সংখ্যা বার করতে হবে। ডি এর ভ্যালু কি হবে না, 24 গুণ 20 ডিভাইড বাই কত? 40। তাহলে 20 2 40, 12 2 24, তাহলে ডি এর ভ্যালু কত বেরোলো? 12। তাহলে আমার কতদিন লাগলো? লোকের কতদিন চলবে না, 12 দিন চলবে। কতদিন চলবে? 12 দিন চলবে। ক্লিয়ার? বোঝা গেল? সহজ ছিল তো। নেক্সট কি বলছে? দুটি পাইপ, হ্যাঁ, একটি ট্যাঙ্ক, দুটি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে ভর্তি করতে পারে। কি করতে পারে? ভর্তি করতে পারে। দুটি পাইপ খোলা থাকলে কত সময় পরে প্রথম পাইপটি বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি আরো 10 মিনিট পর ভর্তি হয়? কথাটা ভালো করে খেয়াল করে দেখো। যে কনসেপ্টটা আমরা এখানে লাগিয়েছিলাম, সেম কনসেপ্টটা আমরা এবার এখানে এই অঙ্কটাতেও লাগাবো। ঠিক আছে, কি বলছে দেখো, দুটো পাইপ একটা ট্যাঙ্ক, আমি প্রথমটা এ ধরলাম, এ নাকি 20 মিনিটে ভর্তি করছে, আর বি কতক্ষণে ভর্তি করছে না 30 মিনিটে ভর্তি করছে। ঠিক আছে, দুটো পাইপ একসঙ্গে চলছে, তার মানে 60 20 3 20 60 30 2 60। তাহলে কি বেরোলো আমার এখানে? এটা আমাদের বেরোলো এফিসিয়েন্সি। কি বেরোলো আমাদের? এফিসিয়েন্সি। ঠিক আছে,
তাহলে কি বলছে দেখো, কত সময় পর প্রথম পাইপটি বন্ধ করতে হবে। কোন পাইপটা বন্ধ করব? প্রথম পাইপটি বন্ধ করতে হবে। ঠিক আছে, যাতে কিনা ট্যাঙ্কটি আরো 10 মিনিট পর ভর্তি হয়। তাহলে প্রথম পাইপ তো বন্ধ হয়ে গেছে, তাহলে 10 মিনিট কোনটা চলবে? দ্বিতীয় পাইপটা চলবে, ঠিক কিনা? তাহলে দ্বিতীয় পাইপটা যদি আমার 10 মিনিট চলে, তার মানে 10 মিনিটে 20 ইউনিট ভর্তি হবে। তাহলে 60-এর মধ্যে 20 ইউনিট ভর্তি হবে, ঠিক কিনা? আর এই যে 40 ইউনিট, এই 40 ইউনিট এ আর বি মিলে করবে। এ আর বি মিলে কত এফিসিয়েন্সি পাচ্ছি? 5 এফিসিয়েন্সি পাচ্ছি। ঠিক আছে, কত এফিসিয়েন্সি পাচ্ছি? 5 এফিসিয়েন্সি পাচ্ছি। তাহলে পাইপটা কখন বন্ধ করবে? তাহলে দুটো কতক্ষণ একসঙ্গে কাজ করছে? দুটো একসঙ্গে কাজ করছে 40/5, মানে 8 মিনিট একসঙ্গে কাজ করছে। তাহলে 8 মিনিট কাজ করার পরে পাইপটা বন্ধ করে দেব, প্রথম পাইপটা। তাহলে দ্বিতীয় পাইপ দিয়ে বাকিটা 10 মিনিটে পূর্ণ হয়ে যাবে। তাহলে আমার আনসার কত আসবে? 8 মিনিট আমার আনসার আসবে। কত আসবে আনসার? 8 মিনিট। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কি বলেছে, চলো এই অঙ্কটাকে দেখো। একটি ক্ষুদ্রতম সংখ্যাকে যথাক্রমে 12, 15, 20, 54 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 8 অবশিষ্ট থাকে। তাহলে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে সংখ্যাটি নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে? এলসিএম করতে হবে, তারপরে যেটা আসবে এর কাছাকাছি নিয়ে গিয়ে তারপর তার থেকে 8 যোগ করতে হবে। একটা বড় প্রসিডিউর। আমি বলবো আমি বড় প্রসিডিউরে যেতে চাইছি না। কিভাবে এটা ছোটতে করতে পারবো, কিভাবে এটা শর্টে করতে পারবো? সবার প্রথম কথা, প্রত্যেকের থেকে 8 বাদ দাও। 496, 8 বাদ দাও। 528, ঠিক আছে, 8 বাদ দাও। 540, 8 বাদ দাও। 4 বাদ গেল, আর ওদিকে 536। এবার এই অঙ্কটা একটা মজার ব্যাপার আছে। কি মজার ব্যাপার আছে? যে দেখো কি কি দিয়ে বলেছে, কোনটা কোনটা দিয়ে বলেছে। বলেছে আমাদের ওকে, বলেছে 12, 15, 20, 54। এখানে একটা ডিজিট দেখতে পাচ্ছি 54। 54 মানে সেই সংখ্যাটাকে দেখো 9 গুণ 6, তার মানে সংখ্যাটা আমার 9 দিয়ে বিভাজ্য হতেই হবে। 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে, ধরো আমি একটা সংখ্যা লিখলাম, ধরো 918, ঠিক আছে। কিভাবে দেখবো? যত 9 আছে কেটে দেবো, তাহলে যদি 0 থাকে তাহলে আমার 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো 9, 8 8 9, সামসাম করছে আর কি। 9 কেটে গেল, যখন 9 পাবো কেটে দেবো, তাহলে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 918 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। লজিকটা বুঝতে পারলে? তাহলে এইটাকে যদি এবার আমি করি, তাহলে দেখো এইটা 9 দ্বারা কাটছে, মানে 9 কাটছে, এখানে 6 আর 4 10, তাহলে এটা হবে না উত্তর। দেখো 5, 6, 7, 14, 15, তাহলে 15 এটাও 9 দ্বারা হচ্ছে না। 5 আর 4 কত হচ্ছে? 9। তাহলে আনসার আমার এটা আসছে, চেক করে নি, 6 আর 3 9, 5 একা পড়ে আছে, এটাও আমার আনসার হচ্ছে না। তাহলে আমি যখন শুধুমাত্র অপশন চেক করে এইটুকুনি করলেই আমার অঙ্কটা বেরিয়ে যাচ্ছে, তাহলে কেন আমি শুধু শুধু এলসিএম করতে যাব? সময় কেন নষ্ট করব? ক্লিয়ার? নেক্সট চলো কি বলেছে। 6 বছর আগে অজয়ের বিয়ে হয়েছে। ক বছর আগে? না, 6 বছর আগে অজয়ের বিয়ে হয়েছে, ঠিক আছে। তার বর্তমান বয়স বিয়ের সময়ের বয়সের 5/4 গুণ। তার বর্তমান বয়স কার? না, অজয়ের বর্তমান বয়স বিয়ের সময়ের বয়সের 5/4, মানে কি আজকের বয়স আর বিয়ের সময় বয়স। মানে আজ যদি 5 হয়, বিয়ের সময় বয়স হচ্ছে 4। এটা কি হচ্ছে? তাহলে অজয়ের বিয়ের সময় তার বোন অজয়ের চেয়ে 5 বছরের বড়, ঠিক আছে, ভালো কথা। অজয়ের বোনের বর্তমান বয়স কত? মজার ব্যাপার দেখবে, এটা কত বছর আগের ঘটনা? 6 বছর আগের ঘটনা, কিন্তু রেশিওতে আমরা কি পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে 1 মানে 6,
তাহলে আজ কত বয়স আছে, গুণ 6 মানে 30 বছর। আর বিয়ের সময় কত বয়স ছিল, গুণ 6 তার মানে কত না 24 বছর। ক্লিয়ার? তাহলে কি বলছে, তার বোন অজয়ের চেয়ে 5 বছরের ছোট। তাহলে অজয়ের বোন অজয়ের থেকে 5 বছরের ছোট, তার মানে এখান থেকে 5 বিয়োগ করে দেবো, কত বছর অজয়ের বোনের কি চেয়েছে, বর্তমান বয়স চেয়েছে। তাহলে অজয়ের বোনের বর্তমান বয়স কত, অজয়ের বর্তমান বয়স হচ্ছে 25 বছর। বোঝা গেল? কত বেরোলো, 25 বছর। তাহলে আমাদের অঙ্কটা কিছু করতে হলে মেনলি, তাহলে ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের কিন্তু 65 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এইভাবে প্রচুর সিরিজ আমাদের আছে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, তাতে অ্যাটলিস্ট আমরা কন্টিনিউ সিরিজ করতে পারবো। আর এই সিরিজটা যদি আমরা ঠিকঠাক ভাবে শেষ করতে পারি, তাহলে পরীক্ষার আগে তোমরা বলে দিচ্ছি পরীক্ষার হলে কমন পাবে পরীক্ষায়, ঠিক আছে? কিন্তু সিরিজটা কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।